হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সোহেল সাগা ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম। তো অনেকদিন পরে আবার একটা ব্লগ বানাচ্ছি। তো এই ব্লগটা মোটামুটি একটা ইনফরমেটিভ ভিডিও থাকছে আমাদের রিসেন্ট যে ইন্টারন্যাশনাল ট্রিপটায় আমরা গেছিলাম থাইল্যান্ডে। তো সেটা নিয়ে। তো এই থাইল্যান্ড ট্রিপটায় আমরাই গেছিলাম 28th অফ জুলাই টু সেলিব্রেট আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি, যেটা ছিল 31st অফ জুলাই। তো আমরা 28th অফ জুলাই যাই, মানে 27 মিডনাইটে বেরোই এবং 28th অফ জুলাই অ্যারাউন্ড 3:30 আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট ছিল কলকাতা থেকে। আর আমরা আবার থাইল্যান্ড থেকে বেরোই হচ্ছে 2nd অফ অগস্ট অ্যারাউন্ড 9:45 থাইল্যান্ড টাইমে। আর আমরা কলকাতায় এসে পৌঁছই তার পরের দিন মানে 3rd আগস্ট অ্যারাউন্ড 11:30-12 PM নাগাদ। ঠিক আছে? তো আমরা একটা রবিবার রাত্রিরে বেরোই মিডনাইটে। আর পরের উইকে রবিবার আবার মর্নিং এ 11:30 নাগাদ আমরা পৌঁছই। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের টোটাল আইটিনারি। তো বুঝতেই পারছো, তো আমরা মোটামুটি 1 উইকের ট্রিপ ছিল। তো আমরা ওখানে ছিলাম হচ্ছে 5 নাইট 6 ডেজ। অলমোস্ট 6 ডেজই, শুধু 6 ডেজ এর আমরা নাইটটা স্টে করিনি, যেটা আমরা ফ্লাইটে চলে ফিরে এসেছিলাম। আর যদি তোমরা পুরোটা ধরো তাহলে যাওয়ার আসা মিলিয়ে মোটামুটি 6 ডেজ তোমাদের লাগছে। তো এইটা হচ্ছে আইটিনারি। এবার আমি ডিটেইলস এ আসি হচ্ছে আমরা কোথায় কি ছিলাম। তো এই যে ব্লগটা আছে এই ব্লগটাতে আমি মোটামুটি ফার্স্ট ব্লগে আমি কভার করব হচ্ছে আমার আইটিনারি আর হচ্ছে বাজেট। বিকজ এই দুটোই তোমাদের মেইন কি বলবো মেইন একটা আ স্ট্যান্ড পয়েন্ট থাকে, বা যখন আমরা কোনো ট্রিপ প্ল্যান করি আমাদের মেইন যে কনসার্ন গুলো থাকে যে কত টাকা লাগবে, বাজেটটা কি হবে আর কত দিনের আইটিনারি হবে সেই অনুযায়ী সবাইকার ছুটি অ্যারেঞ্জ করতে হয়। তো ফার্স্ট আমার ব্লগে থাকছে তোমার আইটিনারি ডিটেলস, যেটা আমি অলরেডি বললাম 6 ডেজ। তার মধ্যে আমরা 2 ডেজ ছিলাম ফুকেতে, 1 ডেজ ছিলাম একটা প্রাইভেট আইল্যান্ডে যেটা হচ্ছে ফিফি আইল্যান্ডের পার্ট। আর লাস্ট 2 ডেজ ছিলাম আমরা ক্র্যাবি। তো 2 ডেজ ফুকেত, 1 নাইট হচ্ছে ফিফি প্রাইভেট আইল্যান্ড অ্যান্ড 2 নাইট হচ্ছে ক্র্যাবি। এই হচ্ছে তোমার মোটামুটি একটা আইটিনারি। এবার তোমরা বলতে পারো যে আমরা কোন জায়গায় গেছিলাম? থাইল্যান্ডে তো অনেক জায়গায় যাওয়া যায়। তো থাইল্যান্ডে বেসিক্যালি যে টুরিস্ট স্পট গুলো আছে, একটা হচ্ছে তোমার ব্যাংকক, পাটায়া এই জোনটায় রয়েছে। আরেকটা হচ্ছে ফুকেত, ক্র্যাবি, ফিফি, আরেকটা হচ্ছে কোহ সামুই, কোহ ফাগুন। তো আমি বলব যে যেহেতু দেখো আমার ব্যাংকক, পাটায়াটা খুব একটা ভালো লাগেনি, বিকজ ওটায় সেরেন বিউটিটা অনেকটা কম এবং আইল্যান্ডের যে ব্যাপারগুলো আইল্যান্ড এক্সপ্লোর করা সেগুলো ওখানে অপশনস অনেক কম। পাটায়া থেকে একটা দুটো আইল্যান্ডে নিয়ে যায় বটে, তবে সেটা খুব একটা ভালো নয়। আমার যতটুকু ভিডিও বা ইনফরমেশন থেকে লেগেছিল। আর মেইনলি ওটা একটু ওভার হাইপড, প্রচুর লোকজন যায়, খুব ক্রাউডেড, আর খুব একটা মানে ন্যাচারাল বিউটিটা পাবে না। তো রাদার দ্যান তোমরা যদি ফুকেত, ক্র্যাবি, ফিফি করো, ব্যাংকক, পাটায়া কম্পারেটিভলি হয়তো একটু চিপ। আর ফুকেত, ক্র্যাবি, ফিফি হয়তো একটু বেট এক্সপেন্সিভ টু ব্যাংকক, পাটায়া হতে পারে। বাট এটার মধ্যে তুমি সব পাবে। তুমি নাইট লাইফও পাবে, তুমি একটা ভাইব্রেন্ট কালচার পাবে, তুমি সুন্দর আইল্যান্ড গুলো পাবে এবং ন্যাচারাল বিউটি তো মানে তোমরা হয়তো যারা অলরেডি আমার প্রোফাইলে আছো ফেসবুকে বা আমাকে ফলো করো তারা তো অলরেডি আমার ছবি অলরেডি দেখেছো। আমার আর ফাইল আমাদের গ্রুপ ফটো বা আমাদের ওই জায়গার ছবিগুলো তোমরা অলরেডি পেয়ে গেছো কিছু ছবি। অনেক ছবি এখনো ছাড়া হয়নি। আর যারা নতুন আমার ব্লগে বা আমার এফবি প্রোফাইলে, তো তারা আমার প্রোফাইলটা দেখো। আর আমি ওই ব্লগেতেও কিছু ছবি তোমাদের শেয়ার করব। তোমরা বুঝতে পারবে কি একটা অসাধারণ জায়গায় আমরা 1 উইক কাটিয়ে এসেছিলাম। আর আরেকটা যেটা পার্ট হচ্ছে কোসামুই, কোফাগুন। তো কোসামুই, কোফাগুন এইটা হচ্ছে গালফ অফ তোমার আন্দামান এই জোনটাতে পড়ে তোমার থাইল্যান্ডের। বাট এইটা একটু কিন্তু কস্টলি এরিয়া। আর আমার কম্পারেটিভলি কস্ট প্রসপেক্টিভটা মেনটেন করলে আর এখানে কিন্তু সমস্ত ইন্টার ফ্লাইট নিতে হয় তোমার ফুকেত থেকে বা পাটায়া, ব্যাংকক থেকে তোমাকে নিতে হবে। পাটায়া থেকেও বোধহয় কিছু পাওয়া যায়। আমি অতটা এক্সপ্লোর করিনি কারণ এই জায়গাটা আমার একটু এক্সপেন্সিভ লেগেছিল। ইন টার্মস অফ দেখো এক্সপেন্সিভ হতে পারে কিন্তু জায়গাটা যদি বিউটিটা যদি সেরকম খুব হাই-ফাই কিছু না হয় তাহলে অতিরিক্ত এক্সপেন্স করে যাবার কোনো মানে হয় না। তো কোফাগুন একটা খুব ছোট জায়গা এবং কোসামুইটাও আমার এমন কিছু মানে অসাধারণ বা এমন কিছু অ্যাবসার্ড বিউটি লাগেনি যেটা কম্পারেটিভলি কস্ট এ ওখানে লাগছে। তো এই হচ্ছে জায়গা তোমরা যেতে পারবে। আমি এই পুরো ব্লগটাতে কভার করব হচ্ছে তোমার ফুকেত, ফিফি অ্যান্ড ক্র্যাবি যেটায় আমরা গেছিলাম। তো এবার আমি আসছি হচ্ছে আইটিনারি। মোটামুটি তোমরা একটা ডিটেলস পেয়ে গেছো অলরেডি এবং ডিটেল আইটিনারি এবং পার্ট টু পার্ট স্প্লিট অফ আমরা কোথায় কদিন কি জায়গায় ঘুরেছি, দ্য প্লেসেস টু কভার ইন ফুকেত, ফিফি, প্রাইভেট বিচ আইল্যান্ডে আমরা কোথায় ছিলাম, তার সেটা মানে কি প্রাইভেট বিচ আইল্যান্ড। তো এই ডিটেলস গুলো আমি কিন্তু আমার নেক্সট ব্লগটাতে, যেটা আমরা আইটিনারিটাকে আরো সেগ্রিগেট করে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো এবং প্লেসেস টু কভার এবং
কিভাবে তুমি এই জায়গাগুলোয় যাবে। তো আর আমি আইটিনারি নিয়ে এই ব্লগে খুব একটা কিছু বলছি না। আমি রাদার চলে যাচ্ছি বাজেটে, বিকজ দ্যাট ইজ দ্য মেইন কনস্ট্রেন্ট। ঠিক আছে? বাজেট যদি পারমিট না করে তাহলে তো এত কিছু ডিটেইলস বলাটাও মুশকিল, এবং সেটা শুনেও সব মানুষের পক্ষে একটা আপসেট মাইন্ড কাজ করবে যে ভাই আমার আউট অফ বাজেট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের যে বাজেটটা দেব দুজনের জন্য থাইল্যান্ডে, সেই বাজেটটা একটা অ্যাবসার্ড বাজেট তোমাদের প্রথমেই মনে হতে পারে, কারণ তোমরা মনে করতে পারো যে এই বাজেটে তো আমরা ইন্ডিয়ায় যেতে পারি না, আমি আন্দামান বা গোয়া গেলে এর থেকে বেশি বাজেট লাগে। হ্যাঁ, লাগে। লাগে। সেটা আমারও সেম ফিলিংস হয়েছিল, কিন্তু আমি নিজে ঘুরে এসে তোমাদের বলছি আমি 97,000 এ ইনক্লুডিং এভরিথিং, হোম টু হোম, মানে বাড়ি থেকে ক্যাব ধরে এয়ারপোর্ট এবং ক্যাব ধরে আবার এয়ারপোর্ট থেকে বাড়ি, এইটাও ইনক্লুড করে আমাদের 97,000 এ পুরো হয়ে গেছে। একটা টাকাও বেশিও লাগেনি। মানে তার থেকে বলছো তার থেকে কমই হয়ে গেছে। আমি মোটামুটি একটা লামসাম তোমাদের যদি বাজেট দিই তাও 97,000। তো আমি 1 লাখ ই ধরলাম মোটামুটি। এবার হচ্ছে যে এবার এই বাজেটটায় ঘুরে আসার জন্য যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে টাইম। কোন টাইমে গেলে এই বাজেটটা করবে? বিকজ প্রত্যেকটা জায়গায় তো একটা অফ সিজন, অন সিজন, পিক সিজন এসব থাকে। তো আমি বলবো মোটামুটি তোমরা যদি মে থেকে আগস্টের ফার্স্ট উইক অব্দি ঘুরে আসতে পারো তাহলে মোটামুটি এই বাজেটে তোমাদের হয়ে যাবে। মের সেকেন্ড উইক, থার্ড উইক এই টাইম নাগাদ যদি তোমরা বেরো। কেন বলছি? কারণ জাস্ট সামার ভ্যাকেশনটার পরে। আ আর এটার যেটা মেইন বাজেট হচ্ছে, এটা তো অনেক জায়গায় তোমরা দেখবে মনসুন সিজন হিসেবে হাইলাইট করছে। বাট ভেরি অনেস্ট, থাইল্যান্ডে কিন্তু সেভাবে মনসুন হয় না। মানে যেহেতু এটা কোস্টাল এরিয়া, তো ওরকম আমাদের এখানকার মতো মোনোটোনাস প্রলং রেইন হয় না। হলেও সেটা ১-২ ঘন্টা। আর সেটা কিন্তু তোমার যে ওরা যেটা, মানে আমি ওখানে যাবার পরে ওখানকার স্থানীয় লোক, হোটেল বা আরো যে ওখানকার ভিডিও গুলো আমি যেগুলো দেখেছিলাম যাবার আগে, সেগুলো থেকে আমি যে ইনফরমেশন গ্যাদার করেছি, ওদের ওখানে মনসুন যেটা মোটামুটি ৩-৪ ঘন্টা কি ওরকম টাইম বৃষ্টি হতে পারে একটা দিনে, সেইটা স্টার্ট হয় হচ্ছে আগস্ট সেকেন্ড উইক কি আর্লি থার্ড উইক থেকে মোটামুটি সেপ্টেম্বর মিড অব্দি। তো এইটাকেই ওদের কাছে প্রলং রেন। আর বাকি তোমার জুন জুলাইতে কখনো কখনো ক্লাউডি হতে পারে, বা তোমার একটু আধটু হয়তো ওই আধা ঘন্টা ১ ঘন্টা বৃষ্টি হতে পারে। বাট টু বি ভেরি অনেস্ট, আমরা যে ৬ দিন ছিলাম আমরা একটা ছিটে ফোঁটা ক্লাউড পর্যন্ত পাইনি, বৃষ্টি তো দূরে, ঠিক আছে? শুধু যখন যেদিন আমরা নামছিলাম সেদিন বোধহয় ওই আমরা যে মিনি শেয়ারব্যানে আসছিলাম, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। পায়েল বলল মোটামুটি হয়তো ওই ২০-১৫-২৫ মিনিট একটুখানি জাস্ট ওই ড্রিজলিং রেইন হয়েছিল। বাট তারপরে আমরা মানে জাস্ট ফুকেতে নামার পর থেকে আমরা আবার ক্রাবি থেকে এয়ারপোর্টে আসার পরে কোনোদিন এক ফোঁটাও বৃষ্টি পাইনি। তো এটা আমি বলে রাখলাম। আর এই সিজনটা হচ্ছে সবথেকে ভাইব্রেন্ট সিজন, কারণ এটা ওখানকার অফ সিজন। মোটামুটি রেট গুলো একটু কম পাবে। অফ সিজন কেন? তুমি যদি বলো অফ সিজন কেন? যে তুমি বলছো এত ভালো ওয়েদার, বিকজ ওয়েদার ইজ ভেরি ব্রাইট, নট ক্লাউডি। খুব যে একটা প্যাচপ্যাচে গরম বা খুব সানি সেটাও নয়। কিন্তু এটা মেইনলি অফ সিজন, কারণ ইউরোপ, ওরা তো মেইনলি তো তোমার ইউরোপিয়ান কান্ট্রি গুলো থেকেই তো এইসব গুলোতে আসে, যেখানে ওদের বেসিক্যালি মানিটাইজেশনটা হয়। তো ইউরোপিয়ান কান্ট্রির লোকজনরা বেসিক্যালি উইন্টারে এরা চলে আসে, কারণ ওখানে ঠান্ডাটা প্রচন্ড বেশি হয় বলে ওরা বেসিক্যালি উইন্টারে বেসিক্যালি তোরা ওয়ার্ল্ড ট্যুর গুলোকে করে। বা তোমার ওই ইস্টার্ন কান্ট্রি গুলোতে আসে কম্পারেটিভলি একটুখানি গরম বা ওয়ার্ম ওয়েদার পাওয়ার জন্য। আর মেইনলি ওটা একটা ক্রিসমাস টাইম থাকে বলে সবাইকার একটু ভ্যাকেশন মোডে থাকে। তো এইটাই হচ্ছে অন আর অফ সিজনের ডিফারেন্স। আল্টিমেটলি আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বা তুমি যদি নভেম্বর থেকে আ মোটামুটি মার্চ বা এপ্রিল মিড অব্দি যাও, এটা মোটামুটি অন সিজন। তো সেখানে তোমার মোটামুটি আমি যা বললাম ১ লাখের মধ্যে বাজেট, তুমি ধরে রাখতে পারো আরো তোমার ২০,০০০ টাকা মতন এক্সট্রা লাগতে পারে দুজনে, পার হেড ১০,০০০ করে। তার বেশি লাগবে না। এবং এই যে এক্সট্রাটা লাগবে সেটাও তোমার ওই হোটেল আর ফ্লাইট ফেয়ার যা হয় আরকি, পিক সিজনে যেরকম যে রেট হয় সেরকম। আদারওয়াইজ তোমার ওখানকার ট্রান্সপোর্ট কস্ট কিন্তু মোটামুটি একই থাকে। বিকজ আমি ট্রান্সপোর্ট গুলো সব ক্লুক অ্যাপ থেকে করেছিলাম। সেই ডিটেইলসও আমি যখন অ্যাপ কি কি ইনস্টল করা দরকার, কোথা থেকে কি বুক করবে এই রিলেটেড একটা ব্লগটা বানাবো, তখন তোমরা ডিটেইলস গুলো পেয়ে যাবে। বাট এই আমি যা দেখেছি মোটামুটি আমি ডিসেম্বর জানুয়ারি রেটও দেখেছিলাম একই থাকে। মানে এটা খুব একটা ফ্লাকচুয়েট করে না। তো তোমরা চাইলেও এইরকম পিক সিজনটাতেও যেতে পারো, যদি তোমাদের বাজেটে মোটামুটি হলো 20,000 এড করতে পারো। এবার আমি আসছি যে এই যে আমাদের তোমার এই যে ১,০০,০০০ টাকার বাজেটের মধ্যে বললাম, এর একটু স্প্লিটটা তোমাদের বলে দিই। বিকজ স্প্লিটটা না বললে তোমাদের কাছে হয়তো অ্যাবসার্ড লাগবে। ১,০০,০০০ টাকায় কি করে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ ঘুরে আসবে? ফার্স্ট অফ অল হচ্ছে থাইল্যান্ড কিন্তু ভিসা ফ্রি কান্ট্রি, ভিসার কোনো এক্সট্রা টাকা লাগে না। এবং ওদের জন্য একটা ইমিগ্রেশন কার্ড বানাতে হয়, যেটা 1st অফ জুলাই থেকে স্টার্ট হয়েছে। কিন্তু সেটার প্রসেসও আমি তোমাদের আগামী ভিডিও গুলোতে বলে দেবো। এবং সেটা ফ্রি অফ কস্ট। তুমি ওদের ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে থাইল্যান্ড গভর্নমেন্টের, সেখান থেকে তোমরা ৩ দিন আগে বানিয়ে নিতে পারো। কোনো টাকা লাগে না। তো এইটা একটা তোমাদের গুড, যে ভিসা রিলেটেড কোনো
আদার এক্সপেন্সেস তোমাদের লাগছে না। এবার হচ্ছে এয়ার ফেয়ার। এয়ার ফেয়ার আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে গেছিলাম। এয়ার এশিয়ার ফ্লাইটে ম্যাক্স সব ফ্লাইটেই তোমার উইদাউট চেক ইন লাগেজ থাকে। কিন্তু মেক শিওর করবে চেক ইন লাগেজ আলাদা করে অ্যাড করার। কিভাবে কি করবে তার প্রসেস আমি বলে দেবো। ফ্লাইট রিলেটেডও আমি একটা ইনফরমেটিভ ভিডিও বানাবো, সেখানে তোমরা পেয়ে যাবে। জাস্ট এখানে ওভারভিউ দিয়ে রাখি। তো ওখানে তোমাদের চেক ইন লাগেজটা আলাদা করে অ্যাড করতে হয়, যার জন্য যেটা নিয়ে আমাদের টিকিট পড়েছিল ৭,১০০ মতন, এবং এইটা ছিল ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে ফুকেট অ্যারাউন্ড ৩:২৫ ইন দ্য আর্লি মর্নিং, ৩:২৫ AM কলকাতা এয়ারপোর্ট থেকে ফুকেত এয়ারপোর্ট। এটা লেগেছিল মোটামুটি তোমার ওই ৩.৫ ঘন্টা মতো। তো এইটা হলো ৭,১০০ টাকা। যাওয়ার আর আসারটা কোনো ক্র্যাবি থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই। তো ক্র্যাবি থেকে যে ফ্লাইট গুলো আছে সেটা ভায়া মুম্বাই আর ভায়া ব্যাঙ্গালোর। ভায়া ব্যাঙ্গালোরের ফ্লাইটটা আছে সকালবেলা ১১টা ১৫-২০ নাগাদ, যেটা ৭ ঘন্টা লেওভার ছিল ব্যাঙ্গালোরে। আর আমরা ধরেছিলাম মুম্বাইয়ের ফ্লাইট, যেটা রাত্রি ৯টা ৪৫ ক্র্যাবি থেকে ছাড়ছে এবং যেটা ৪ ঘন্টা লে অফ করে তোমার সকাল ৮টার মধ্যে কলকাতা ঢুকিয়ে দিচ্ছিল। তো এই ফ্লাইটটায় আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, ভাড়া পড়েছিল ৯,৭০০ টাকা মতো। তো যদি তোমরা যোগ করি ৭,১০০ প্লাস ৯,৭০০, তার মানে হচ্ছে ৯ আর ৭ হচ্ছে ১৬,০০০, আর হচ্ছে তোমার ১৬,৮০০ এই টাকা হচ্ছে। তো ১৬,৮০০-র মধ্যে তোমরা মোটামুটি তোমাদের পার পিটের এয়ার ফেয়ার হয়ে যাচ্ছে পার হেড। তাহলে যদি তোমরা ডবল করো তাহলে ১৬ দুগুণে ৩২,০০০ আর ৮ ১৬ মানে ৩৩,৬০০। ৩৩,৬০০-তে তোমাদের কিন্তু যাতায়াতের দুজনের এয়ার ফেয়ার আমাদের হয়ে গেছে। এবার তোমরা যখন যাবে একটু আপস অ্যান্ড ডাউন করতে পারবে, তারও কিছু ট্রিক্স আছে। কোন সাইট থেকে এয়ার ফেয়ার কাটলে কম হয়, কতদিন আগে এয়ার টিকিট কাটলে তোমরা বেস্ট রেটটা পাবে, সেই ডিটেলসও আমি কিন্তু কভার করবো আমার এক নেক্সট ভিডিও গুলো। মানে আমি এই রিলেটেড একটা ভিডিও বানাবো, ঠিক আছে, ট্রিক্স এন্ড ট্রিক্স। তো সেটাতে তোমরা পেয়ে যাবে। তো এবার হচ্ছে তাহলে দুজনের হলো মোটামুটি ৩৪,০০০ ধরে রাখলাম। তো এটা হয়ে গেল এয়ার ফেয়ার। এবার হচ্ছে হোটেল। হোটেল আমরা মোটামুটি সবই 4-5 স্টার এই হোটেলগুলোতেই ছিলাম। মনলি 4 স্টার হোটেলগুলোতে ছিলাম, এবং যেগুলো একেবারে মানে প্রম্পট এরিয়া। তো তোমার সবসময় তুমি যদি ফুকেতে যাও, ফুকেতের প্রম্পট এরিয়া হচ্ছে প্যাটং এরিয়া। তো প্যাটং এরিয়াতেই থাকবে। আর এই এরিয়াতেই তুমি সমস্ত কিছু পাবে, বিচ, নাইট লাইফ, এভরিথিং। এবং এই এরিয়াতে তুমি যে আইল্যান্ড ট্যুর গুলো করবে সেখানে তোমার ফ্রি পিক আপ ড্রপ থাকবে। অন্য এরিয়া মানে কাটা বা কাটাতেও তোমার থাকে, বাট কিছু কিছু হোটেলে, বাট কারোল বা আরো কোনো মানে আরো যদি তুমি কান্ট্রি সাইডের দিকে জায়গাতে থাকো তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে, ফ্রি পিক আপ ড্রপ থাকে না। তো এটা মেক শিওর করবে। তো প্যাটং এরিয়ার হোটেলে আমরা ছিলাম হচ্ছে ফুকেতে, আর ক্র্যাবিতে সেম জায়গাটার নাম হচ্ছে আওনাং, যেখান থেকে তুমি সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে এবং ফ্রি পিক আপ ড্রপ ফর দ্য আইল্যান্ড ট্রিপ পাবে। তো এটাই হচ্ছে মোস্ট হ্যাপেনিং এরিয়া। এটা হচ্ছে তোমার আওনাং। তো এইখানকার হোটেল আমাদের ফুকেতের হোটেলে পড়েছিল ৪,৩০০ 2 নাইটস এর জন্য। তোমার একটা কাপলস রুম ছিল, এবং সেই রুমটা ভীষণই ভালো ছিল। সেই ডিটেলস, হোটেল ডিটেলস আমি পরে তোমাদের দেবো। রুমের কিছু ভিডিওসও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সেটা ভীষণ ভালো ছিল, একদম মানে 4 স্টার হোটেল বুঝতেই পারছো। একদম টপ ফ্লোরে আমরা রুম পেয়েছিলাম, যেহেতু একটু অফ সিজনের জন্য মানে ওদের পার ফ্লোরে 80 করে রুম ছিল। মানে বুঝতেই পারছো কি নাম বড় হোটেল। তো তার টপ ফ্লোর মানে একটা খুব প্রো হোটেল, সেটা আমি ৪,৩০০ পেয়ে গেছি, মানে ২১৫০ টাকা পার ডে। তো ৪,৩০০ হয়ে গেল। আর সিমিলারলি তোমার ক্র্যাবির হোটেলটায় আমাদের লেগেছিল ৪,৭০০, ঠিক আছে, দুদিনের জন্য। আর যেটা আমরা প্রাইভেট আইল্যান্ডে ছিলাম সেটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে আমি যখন প্রাইভেট আইল্যান্ডের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো তোমরাই বুঝতে পারবে। ওটা আমাদের দুজনের কাছে একটা লাইফ টাইম মোমেন্ট, এবং যেখানে আমরা আমাদের অ্যানিভার্সারির দিনটা স্পেন্ড করেছিলাম। তো এটা একটা লাইফ টাইম মোমেন্ট। তোমরা যারা ছবি দেখেছো তারা অলরেডি বুঝতে পেরেছো আমরা কত সুন্দর একটা দিন কাটিয়েছি। তো এই যে প্রাইভেট আইল্যান্ডটার এইখানে আমরা যে হোটেলের ফেয়ার পড়েছিল ৫,৮৫৯, মানে যেটা দিয়ে আমরা হয়তো মন্দারমণিতেও আমরা তো কোনো ভালো হোটেল পাবো না। তো ৫,৮৫৯, ৬,০০০ই ধরলাম। তো ৬ ওইদিকে হচ্ছে ৪,৭০০, মানে ৫ই ধরলাম। ৬ আর ৫-এ ১১, আর এখানে ৪ ১৫, মানে ১৫,০০০ টাকায় মোটামুটি আমাদের হোটেল হয়ে গেছে। তাহলে ওখানে হয়েছিল ৩৪, এখানে হলো ১৫। ৩৪ আর ৫-এ হচ্ছে ৩৯, ৪৯, ৫০,০০০ই ধরো। তো ৫০-এ আমাদের হয়ে গেল তোমার ফ্লাইট আর হোটেল। এবার রয়েছে তোমার আইল্যান্ড ট্রিপ গুলো, মানে ওখানকার যে আমি যখন ডিটেল আইটিনারি গুলো বলবো তোমরা বুঝতে পারবে। আমরা ফুকেত থেকে একটা আইল্যান্ড ট্রিপ নিয়েছিলাম, আর ক্র্যাবি থেকে একটা আইল্যান্ড ট্রিপ নিয়েছিলাম। আর আমাদের ট্রান্সফার ছিল ফুকেত থেকে ফিফি একটা ক্রুজে আমরা ট্রান্সফার করেছি। আবার ফিফি যে প্রাইভেট আইল্যান্ডটা যেটা গেছিলাম ওটা তো হোটেল থেকেই, যেহেতু পুরো প্রাইভেট আইল্যান্ড ছিল, ওরা হোটেল থেকেই ওরা লং টেল বোটে করে কমিউনিকেশনটা দিয়ে দিয়েছিল টু অ্যান্ড ফ্রম। আবার আমাদের ফিফি থেকে আমরা আবার যখন ক্র্যাবি যাই তখন একটা ক্রুজ নিয়েছিলাম। তো এই সমস্ত কিছু মানে দুটো আইল্যান্ড ট্রিপ, দুটো ক্রুজ রাইড, আর
আমাদের ছিল হচ্ছে তোমার এই সব মানে এইটাই মোটামুটি। বাকি আমি আরো জায়গাগুলো গেছিলাম সেগুলো রেট আমি আলাদা করে বলছি যাতে বুঝতে সুবিধা হবে। তো এটাতে আমাদের 20,000 টাকায় হয়ে গেছিল। ঠিক আছে? তাহলে 20,000 আরো এড করলাম, তার মানে 70,000 টাকা। এরপরে রয়েছে যাবার যেদিন, যেহেতু বললো আমরা ক্র্যাবি থেকে আমরা রাত্রি 9:35 এ ফ্লাইট ধরেছিলাম, আর ওখানকার হোটেলে চেক ইন চেক আউট টাইম হচ্ছে 2টোয় PM এ হচ্ছে চেক ইন আর 12টায় চেক আউট। তো আমরা হোটেলের লাগেজ রেখে 4 স্টার 5 স্টার হোটেল, বুঝতেই পারছো কোনো প্রবলেম হয় না। লাগেজ রেখে আমরা ওখানে আরেকটা জায়গা ছিল রেলে বিচ বলে, যেটা আমাদের ওই আইল্যান্ড ট্রিপের পার্টে ছিল না। তো ওটা আমরা এক্সপ্লোর করতে গেছিলাম। ওটা ওখানকার নরমাল ফেরিতে যাওয়া যায়। ফিক্স রেট 200 থাই বাট, যাওয়া আসা মিলিয়ে পারে। তো আমাদের ওখানে পড়েছিল 400 থাই বাট। আর যাবার সময় ওরা ওই আওনাং থেকে তোমার ওরা মিনি শেয়ার ভ্যানে করে ওই নপাত্থানা পিয়ার, যেখান থেকে ওই বোটটা ছাড়ে রেলি বিচে যাওয়ার জন্য, সেখানে নিয়ে গেছিল। ফেরার সময়টা নিজেদের আসতে হয়, ফেরার সময় ওরা নপাত্থানা পিয়ারেই ছেড়ে দেয়। তো ওটা থেকে আওনাং তোমরা ওয়াকিং এ 10-15 মিনিটেই চলে আসতে পারো। আমাদের যেহেতু সেই রাত্রে ফ্লাইট ছিল, একটু তাড়াহুড়ো ছিল বলে আমরা ওই টুকটুক ধরেছিলাম, যেটা একটু বেশি টাকাই নিয়েছিল, 150 বাট মতন। চাইলে তোমরা ইন ড্রাইভার বা ক্যাবও বুক করতে পারো, সেগুলো আমি ডিটেলস পরে তোমাদের আরো ইন ডিটেলস আইটিনারিতে বলবো। তো এইটাতে আমাদের আরো 400 বাট এক্সট্রা লেগেছিল। আর ওই ট্রান্সফারের জন্য হয়তো আমাদের 150 বাট লেগেছিল টুকটুকে, 75 বাট ফ্ল্যাট রেট। তো আমি ওখানে যোগ করলাম 400 বাট। আচ্ছা, এবার হচ্ছে তোমার আম টুকটুকে বললাম 150, তার মানে 400 আর 150 মানে 550। আর যেদিন আমরা এতে গেছিলাম, তোমার ওই ওল্ড ফুকেত টাউনটা, ফুকেতে যাওয়ার পরে ওল্ড ফুকেত টাউনটা যে আমরা এক্সপ্লোর করেছিলাম, আমি কোনো প্যাকেজ ট্যুর নিইনি। আমি জাস্ট ওখানে 3টে অ্যাপ চলে, যেমন আমাদের এখানে ওলা উবের চলে, ওখানে চলে হচ্ছে গ্র্যাব, বোল্ট আর ইন ড্রাইভার। ইন ড্রাইভার তো আমরা এখানেও ইউজ করি। তো ইন ড্রাইভারটা আমার ওখানে সবথেকে সস্তা লেগেছিল। তোমরা একটু অ্যাপগুলো যখন আমি অ্যাপ পোর্শনটা কভার করবো তোমাদের বলে দেবো কোন কোন অ্যাপ তোমরা ইনস্টল করে যাবে এবং কিভাবে কিভাবে সার্চ করবে। তো ওই আমাদের হোটেল থেকে ওল্ড ফুকেস টাউন যাওয়া এবং হোটেলে আবার একটা ক্যাব ধরে গেছিলাম, ওখানে 2 ঘন্টা মতন ছিলাম, আবার ব্যাক করেছিলাম। তো এই পার ক্যাবে আমাদের 240 করে লেগেছিল। আমি 250 বাটই ধরলাম, মানে 500 বাট এক্সট্রা। তাহলে ওখানে ছিল 550 হয়েছিল, 400 প্লাস টুকটুক 150, 550 প্লাস এখানে হলো আরো 500, মানে হচ্ছে 1050। আর হচ্ছে আমাদের যাওয়া আসা, মানে আমরা কোন রকম কোনো প্রাইভেট ক্যাব বুক করে আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে ফুকেত আসিনি। কারণ আসার কোনো দরকার নেই। ওখানে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলে ওখানে এয়ারপোর্ট লাইনের বাস আছে, যেটা হচ্ছে এয়ারপোর্ট ফুকে স্মার্ট বাস বলে। আমি তোমাদের ডিটেলস পরে শেয়ার করে দেবো। সেই বাসে তোমরা 100 থাইবাটে তোমাদের প্যাটং এরিয়াতে চলে আসবে। পিএ প্যাটং বলে যে বাস স্টপ আছে, সেখান থেকে যে কোনো প্যাটং এরিয়ার হোটেল 5-7 মিনিট ওয়াকিং স্ট্রেট ওয়ে, খুব পরিষ্কার রাস্তা, তোমরা লাগেজ টেনে ইজিলি যেতে পারো। আমাদের ওখান থেকে হোটেলে আসতে 5 মিনিটও লাগেনি, 3-4 মিনিট, এবং সেই রাস্তা পুরো ওই বাংলা রোডের উপর পাশ দিয়েই আসতে হয়। তো কোনো ক্যাব বুক করেন, ক্যাব মোটামুটি তোমাকে 450-500 বাট নিয়ে নেবে, সেখানে তোমরা 200 বাটে চলে আসবে দুজনে, 100 বাট ইচ। তাহলে ওখানে 200 বাট রাখছে। এবং ক্র্যাবি থেকে যখন আমরা এয়ারপোর্টে গেছিলাম, সেখানে আমরা কোনো প্রাইভেট ক্যাব বুক করে নিই। আমাদের ওখানে ওখানে দুহাত অন্তর অন্তর তোমার প্রত্যেকটা টুরিস্ট সেন্টার আছে, সেই টুরিস্ট সেন্টার গুলো থেকে আমি খোঁজ নিয়ে দেখেছিলাম 150 থাই বাট পার হেড, যেটা আমাদের যাওয়ার সময় প্যাটং এই ফুকেট যেতে 100 থাই বাট লেগেছিল, ক্র্যাবিটার ডিস্টেন্সটা একটু বেশি আর ক্র্যাবিটা একটু কস্টলি। তো ওখানে তোমার 150 থাই বাট লেগেছিল, ঠিক আছে, পার হেড, মানে 300 থাই বাটে আমাদের ওই মিনি শেয়ার ভ্যান। মিনি শেয়ার ভ্যান হচ্ছে বিভিন্ন হোটেল, যারা যারা বুক করেছে বিভিন্ন হোটেলের থেকে ওরা তোমার বোর্ডারদের পিক করে করে এয়ারপোর্টে ড্রপ করে দেবে, এটাই ওদের কাজ। তো 150 থাই বাট লেগেছিল, মানে 300 থাই বাট। তো 300 আর 200 500, তাহলে ওখানে হচ্ছিল 1050, এখানে হচ্ছে 500, 1550। আমি লাম্প ফিগারে 1600ই ধরলাম। তো আমরা যখন গেছিলাম 2.7 এই কনভার্সন রেট ছিল, মানে 1 টাকা আমাদের থাই বাট মানে হচ্ছে 2 টাকা 70 আমাদের ইন্ডিয়ান কারেন্সি। তো আমি 3 দিয়েই গুণ করলাম। তো 16 ইন্টু 3 মানে 3 × 48, মানে আরো 5,000 টাকাই ধরে রাখো। আমি একটু বেশি বেশি ধরছি, কারণ সিজন টু সিজন একটু তো এদিক ওদিক হয়। তো তো 3 × 48 আমি 5,000ই ধরলাম, ঠিক আছে। তার মানে ওখানে আমাদের হয়েছিল হচ্ছে 50,000 ছিল হচ্ছে তোমার আম এয়ার এয়ার ট্রাভেল এবং হোটেল, 20,000 ছিল আইল্যান্ড ট্রিপ এবং ক্রুজ রাইড, আর এখানে আরো এড হলো 5,000। এর থেকে এটাতে তোমার সমস্ত কিছু হয়ে গেল। তার মানে 50, 20 হচ্ছে 70, 75 এ সব হয়ে গেল। এবার শুধু পড়ে থাকলো খাওয়া খরচা। এবার খাওয়ার জন্য বলি, আমরা কোনো হোটেলে খাইনি, মানে হোটেলে খাওয়ার কোনো দরকার হয় না, বিকজ তুমি যে হোটেল স্টে করছো 4 স্টার হোটেলে খাবার, অফকোর্স এটা তোমার অনেকটাই এক্সপেন্সিভ হবে। আর আমরা কোনো
ব্রেকফাস্টও অ্যাডার করি। এই রুমগুলোতে আমরা শুধু রুম নিয়েছিলাম। কেন করিনি তোমরা তো বলতে পারো যে ব্রেকফাস্ট অ্যাডার করলে তো অনেক বেশি কনভেনিয়েন্ট হবে, একটা হোলসাম মিল হয়ে যাবে সকালে। কিন্তু দরকার নেই। কারণ আইল্যান্ড ট্রিপ গুলোতে যখন তুমি যাবে, সেই আইল্যান্ড ট্রিপ গুলো তোমার স্টার্ট হয় মোটামুটি ৯টা থেকে এবং তোমাকে ৭:৩০ থেকে ৮টার মধ্যে তোমার হোটেল থেকে পিক আপ করবে। আমি এর ডিটেইলস গুলো আইটিনারিতে তোমাদের আরো শেয়ার করব। এবং এরা এই প্যাকেজের মধ্যে তোমার একটা লাইট ব্রেকফাস্ট থাকে, ব্রেড থাকে, কুকিজ থাকে, টি, কফি থাকে। মোটামুটি তোমাদের পেট ভরে যায়। ফ্রুটস থাকে, ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল। আর তারপরে এরা তোমার স্মুথ কোন রকম ওই হেলথ ড্রিঙ্কস টাইপের দেয়, ওয়াটার তো থাকেই। তারপরে একটা বাফেট লাঞ্চ থাকে যেখানে তোমার সমস্ত রকম থাই কুইজিন থাকে, কন্টিনেন্টাল থাকে, চিকেন, নুডলস, রাইস সবকিছু ভালো ভালো খাবার থাকে। মানে মোটামুটি তোমাদের খুবই টেস্টি এবং গুড ফুড থাকে। তো এরকম লাঞ্চটাও প্রোভাইড করে এবং বিকালে তোমার ওই লেট ইভিনিং এ ফ্রুটস দেয়। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্যাকেজের কস্ট হয়। তো তোমরা ব্রেকফাস্ট হোটেলে অ্যাড করলে তোমরা খেতে পারবে না, কারণ তোমাদের ৭:৩০ থেকে ৮টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তোমার হোটেল যদি মানে ওরা একটা টাইম দেয় যে ৭:৩০ থেকে ৮টা, এবার যার হোটেল আগে পরে তাকে আগে পিক আপ করে, যার হোটেল পরে পরে পরে। তো এই রকম ভাবে তোমরা তো ব্রেকফাস্ট করতেও পারবে না। আর প্রত্যেকটা হোটেলে ব্রেকফাস্ট মিনিমাম ৮টার আগে স্টার্ট হয় না। তো ব্রেকফাস্ট অ্যাডার না করবে না। তাহলে তোমাদের শুধু রইলো যে তোমাদের ফুকেতে দুদিনের তোমাদের ডিনার আর ইভিনিং এর কিছু খাওয়া দাওয়ার জন্য রইলো। আর প্রাইভেট আইল্যান্ডটায় যেদিন আমরা ছিলাম সেই দিনের আমাদের সারাদিনের খাওয়াটা হলো ওই প্রাইভেট আইল্যান্ডটাই করতে হচ্ছে, কারণ ওটা পুরোটাই প্রাইভেট আইল্যান্ড হওয়ার জন্য ওখানে আলাদা করে কোনো তুমি পাবে না। তুমি 7-Eleven থেকে কিছু খাবার নিয়ে যেতে পারো, বাট তাও। আর তোমার রয়েছে ফেরার দিনে শুধু ক্র্যাবির খাবার। তো এটা যদি আমি মোটামুটি হিসাব করি, আর ওখানে 7-Eleven বলে একটা দোকান আছে যেটা আমাদের স্পেন্সার্স এর মতন। তো যে দোকানে তুমি মোটামুটি সমস্ত রকম খাবার পাবে, প্যাকেজ ফুড পারবে যেখানে ওরা মাইক্রোওয়েভে গরম করে দেবে এবং খুব কস্টলি। মানে তুমি রাইস কম্বো যে মিল গুলো বলে, রাইস নুডলস নিয়ে কম্বো মিলস পেতে পারো। রাইসের সাথে চিকেন হতে পারে, নুডলস এর সাথে হতে পারে, তারপরে ছোট ছোট কাবাব টাবাব যা কিছু খেতে পারে সেটা অনেক কম দামে। আর তোমার ক্র্যাবি আর ফুকেট দু জায়গাতেই তোমার নাইট লাইফের যে এরিয়াটা, সেখানে তোমার স্ট্রিট ফুড মার্কেট আছে। সেখানে মোটামুটি তুমি যদি একটা রাইস আর চিকেনের মিল নাও, 100 থাই বাটে পার হেড হয়ে যাবে। আর তুমি যদি স্ন্যাক্স নাও, যেমন আমরা গোল্ডেন প্রন খেতাম যেগুলো আমাদের এখানে প্রায় ৫৫০-৬০০ টাকায়, ওটা ওখানে 100 থাই বাট মানে তোমার ২৭০ টাকার মধ্যে যাবে। তো ভীষণ কস্ট এফেক্টিভ, ঠিক আছে? তো এইটা তোমরা ইজিলি অ্যাভেল করতে পারো। তো সেই হিসাবে যদি আমি হিসাব করি, আমাদের মোটামুটি তুমি ধরে রাখতে পারো ৫০০ থাই বাটে হয়ে যাবে তোমার সারাদিনের খাবার। কারণ অলরেডি তুমি ব্রেকফাস্ট আর এগুলো পেয়ে যাচ্ছ, ডিনার, স্ন্যাক্স এইসব কিন্তু ৫০০ থাই বাট অনেক বেশি করে ধরছি। আমাদের মোটামুটি ৩০০-৩৫০ থাই বাটই হয়েছিল। কারণ ১০০ থাই বাটের যে মিলটা দেয়, ওটা আমি তো একা খেতে পারিনি, পায়েলও একা খেতে পারি না। আমরা মোটামুটি দুজনেই শেয়ার করতাম আর একটা স্ন্যাক্স নিয়ে নিতাম। তো মোটামুটি ৩০০ থেকে ৪০০ থাই বাট তুমি ধরে রাখো। তো ৪০০ থাই বাট যদি আমি ধরি, তাহলে ৪ দিন হচ্ছে ৪০০ থাই বাট মানে ১৬০০ থাই বাট। আর যেদিন তোমরা ওই রিসর্টটায় থাকবে, ওই দিনের একটু বেশি, মানে এখানে যার দাম তার থেকে ডবল ধরতে পারো। মানে ওখানে ৪০০ থাই বাট মানে ওখানে ৮০০ থাই বাট লাগবে। ঠিক আছে? মানে এখানে যেগুলো ১০০ করে ছিল ওখানে ওগুলো ২০০, ২২০, ১৮০ এরকম দাম ছিল। তো ওটা ধরো ৮০০ থাই বাট। কারণ ওটা তো বুঝতেই পারছো একটা পুরো আইসোলেটেড জায়গাতে একটা প্রাইভেট আইল্যান্ড, তো একটু তো রেট বেশি হবেই। তো স্ট্রিট ফুড গুলোর থেকে। তো মোটামুটি আমি ধরলাম যে ৪০০ করে ৪ দিন, ৪ ৪ ১৬০০। এই ৪০০ থাই বাট কিন্তু দুজনের, ঠিক আছে? একজনের নয়। তো ৪০০ থাই বাট, ৪০০ হচ্ছে তোমার ৪০০ থাই বাট করে ৪ দিনে ১৬০০, আর একটা ধরুন ৮০০। তো ১৬ আর ৮ হচ্ছে ২৪। আমি ২৫০০ থাই বাটই ধরলাম। আর আমি ৩ দিয়েই গুণ করলাম। তো ২৫০০ ইন্টু ৩ মানে হচ্ছে ৭৫০০। তুমি ১০,০০০ টাকাই ধরে রাখো। তার মধ্যে ১০,০০০ টাকা তোমার লাগবে না। মানে এক্সপেন্সিভ। এর মধ্যে তোমার মানে ড্রিংকসও ইনক্লুড হয়ে যাবে। তোমরা যদি বিয়ার-টিয়ার নাও তো সেগুলোও ইনক্লুড হয়ে যাবে। তো কারণ এত টাকা লাগে না। আর বেশ চিপ কিন্তু এক্সপেন্সিভ নয় যদি তুমি হোটেলগুলোতে না খাও। আর এর তাহলে তোমার ১০,০০০ টাকা এক্সট্রা লাগলো। তাহলে ওখানে আমার হয়েছিল হচ্ছে তোমার ৫০, ২০ আর ৫ ৭৫ হয়েছিল। আমি আরো ১০ ধরলুম, ৮৫,০০০ টাকায় তোমার সব হয়ে যাবে। এরপরও তোমার ১৫,০০০ টাকা হাতে থাকছে, যেটা তোমার পার্সোনাল এক্সপেন্সেস, ড্রিংকস, তারপরে শপিং এইসবে। ড্রিংকস এর একটা ট্রিক্স বলি, ওখানে 7-Eleven এ কিন্তু বিয়ার প্রচন্ড সস্তা। যেহেতু বিচ সাইডে লোকে বিয়ারই খায়, বা অন্য কোনো ড্রিংকস গুলো সেটাও বেশি নয়। যেটা তুমি 375 ml যে বিয়ারের বোতলগুলো থাকে ওগুলো তুমি 40 থাই বাটে পেয়ে যাবে। আর বড়গুলো তুমি 625 এর গুলো 78, বা দুটো তিনটে কিনলে ওদের আরো অফার থাকে। তো এবার এখানে তুমি রেস্টুরেন্ট গুলোতে তুমি যদি তোমার নাইট লাইফে বার বা পাব গুলোতে, ওখানে বেসিক্যালি তোমার পুরো জিনিসটা ওদের ডান্স ফ্লোর সবই তোমার অন রোড থেকে তুমি দেখতে পাবে, বা অন রোড থেকেও তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে? সবই ওপেন। তো ওখানে গিয়ে তুমি যদি বিয়ার নাও, তাহলে ওখানে হয়তো ডবল ১০০, ১২০ থাই বার এরকম নেবে। যেটা তুমি 7-Eleven থেকে কিনে নিও। মানে আমরা 7-Eleven থেকে কিনতাম, কিনে খেতে খেতে ওদের সাথে একটু নাচতাম, ঘুরতাম, স্ট্রিটে নাচতাম। কেউ কিছু তোমাকে বলবে না। ঠিক আছে? মানে ঐরকম নয় যে ওদের থেকে নিতে হবে। ওরা হয়তো
বলবে আসুন, আসুন আমাদের থেকে নিন। কিন্তু তুমি যদি নিজে খেতে, খেতে ওদের সাথে গিয়ে জয়েন করো, কেউ তোমাকে বলবে না দাদা আমাদের বাইরে থেকে সেখানে খাবেন না। মানে এইরকম টিপিক্যাল যে বেঙ্গলি মেন্টালিটি গুলো আমরা কলকাতায় পাই সেগুলো কিন্তু ওখানে নেই। ঠিক আছে? ওরা অত মাইন্ড করে না ওদের। তো সেই জন্য আমি বলব এইটাতে তোমরা একটা খুব টাকা পাই বলেন দেখ কেন তোমরা 100 থাই বাট দিয়ে ওখানে কিনবে যেটা 40 থাই বাট এখানে পেয়ে যাবে। তো এই সবকিছু নিয়েও তোমাদের ১০,০০০ যেটা আমি বলেছি তার মধ্যেই চলে আসবে। আরো ২-৩,০০০ টাকা এক্সট্রাও ধরতে পারো। তাহলেও তোমার শপিং এর জন্য ১০,০০০ টাকা হাতে থাকছে। এবার এই যে শপিংটাও বলছি ওখানে কিন্তু মেক্সিমাম আমি শপিং নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো। শপিং বলতে তোমার টুকটাক সোভেনিয়ার, ফ্রিজ ম্যাগনেট আর কিছু, কিছু ড্রেস আছে বাট ড্রেস গুলো আমার মনে হয় যে কলকাতা বা স্প্ল্যানেটে বা আমাদের মানে অনলাইনে আমরা অনেক সস্তায় পাই যেগুলো বিচ ওয়্যার টাইপের ড্রেস থাকে। কিছু ক্রসেটের ড্রেস আছে। যেহেতু পায়েলের কাছে ক্রসেটের কালেকশন হিউজ থাকে বলে আমরা ওইসবের দিকে কিছু কিনিনি। তোমরা চাইলে কিনতে পারো। বাট আমার রেটটা একটু হাই লেগেছে ইন কম্পারেটিভলি টু তোমার বাকিগুলো। তো যাই হোক তোমাদের ১০,০০০ টাকায় হয়ে যাবে। ঠিক আছে? আর ব্যাগ আছে অনেক রকম সেগুলো কিনতে পারো। জুটের ব্যাগগুলো সেগুলো মোটামুটি তোমার হয়ে যাবে। এবার হচ্ছে তাহলে ৳১,০০,০০০ য় তোমাদের হয়ে গেল তোমার অফ সিজন আর অন সিজন এ যদি ধরে রাখো নভেম্বর টু মার্চ তুমি আরো ৳২০,০০০ এক্সট্রা ধরতে পারো। এই হলো টোটাল তোমার বাজেট। আশা করি বাজেট নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম নেই। আমি ডেসক্রিপশনে স্প্লিটিং বাজেট গুলো তোমাদের বলে দেবো, লিখে দেবো তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আর যেটা মেইন হচ্ছে নেক্সট ব্লগে আমি আইটিনারিটাকে একটু কভার করব। মানে কোন, কোন জায়গায় আমরা গেছিলাম, কোন, কোন আইল্যান্ড ভিজিট করেছিলাম, কোথা থেকে সেগুলো মানে কিভাবে কি করব সেগুলো তোমাদের বলব। তারপরে আগামী ব্লগগুলোতে আমি কোথা থেকে তোমরা বুক করবে, এয়ার ফেয়ার টিকিট কিভাবে সস্তা হবে এই সমস্ত ডিটেইলস ইন্ডিভিজুয়ালি আমি একটা করে ব্লগ বানাবো। মোনোটোনাস একটা বড় ব্লগ না বানিয়ে ছোট, ছোট ব্লগ বানাবো যাতে তোমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতেও সুবিধা হয় এবং সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আর প্লিজ আমার সমস্ত ব্লগটাকে ডিটেইলে ফলো করো ১ম থেকে শেষ অবধি। আদারওয়াইজ কোনো ইনফরমেশন মিস করলে কিন্তু তোমরা এই 1,০০,০০০ বাজেটের মধ্যে ঘুরে আসতে পারবে না। বিকজ আমি এতটাই ডিটেইলে বলবো জাস্ট ব্লাইন্ডলি ফলো করবে। তোমাদের আর কিচ্ছু এক্সট্রা হেডেক করতে হবে না। কোনো ভিডিও দেখতে হবে না। তুমি যদি জায়গাটার এক্সপ্লোর করার জন্য ভিডিও দেখো তোমার ব্যাপার। আমিও সেরকম কিছু ভিডিও ছেড়ে দেবো বা আমার প্রোফাইলেও ছবি আছে। বাট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন এর জন্য তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। জাস্ট তুমি যদি ব্লাইন্ডলি আমার ভিডিওগুলো পরপর ব্লগ গুলো ১ম থেকে শেষ অবধি ফলো করো। তো সাইনিং অফ ফর নাও। নেক্সট ভিডিওতে আইটিনারি ডিটেইলস নিয়ে চলে আসছি। বাজেট নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো ডাউট থাকে তোমরা আমাদের মেসেঞ্জারে পিং করো বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিও। আমি আনসার দেবার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করব। আর যারা আমার সাথে প্রাইভেটলি কানেক্টেড আছো হোয়াটসঅ্যাপ এ তারা আমাদের হোয়াটসঅ্যাপ ও আমাকে কনট্যাক্ট করতে পারো। আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যান্ড চেষ্টা করো নেক্সট ইয়ারে থাইল্যান্ড ঘুরে আসতে। আর যারা মোটামুটি 20,000 মোটামুটি এক্সট্রা তোমরা বিয়ার করে দাও 15-20 তাহলে বলবো এই ইয়ারেই চলে যাও। আর পুজোর পরপরও চলে যেতে পারো বা আর্লি নভেম্বরে গেলেও কিন্তু তোমার অত টাকা লাগবে না। শুধু ডিসেম্বর, জানুয়ারি এই দুটো টাইমে একটু বেশি লাগতে পারে। তা না হলে তোমার ১,০০,০০০, ১,১০,০০০ এর মধ্যে তুমি নভেম্বরেও ঘুরে চলে আসবে। সো সাইনিং অফ ফর নাও। টাটা।